আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সবাই বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করছেন, গভীরভাবে করছেন। কেননা আপনারা যারা বাংলা ভাষাভাষী, পৃথিবীর যেখানেই বসবাস করেন, বাংলা ভাষা, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ, এদেরকে নিয়ে আপনাদের মধ্যে অবশ্যই একটা চিন্তা কাজ করে, একটা টেনশন কাজ করে এবং একটা মমতা ভালোবাসা কাজ করে। এই বাঙালির হাজার বছরের ইতিহাসে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, সবচেয়ে কঠিন একটা সময় অতিক্রম করছে এখন। কারণ বাংলাদেশটিকে যারা বলৎকার করেছে তারা হচ্ছে নতুন প্রজন্মের কিছু বকে যাওয়া ছেলে, যারা দেশ বোঝে না, যারা সংবিধান বোঝে না, যারা আইন বোঝে না, যারা নীতি বোঝে না, যারা শাস্ত্র বোঝে না, যারা শুধু বোঝে মানুষকে পিটিয়ে, মানুষকে মেরে কিভাবে টাকা পয়সা ক্ষমতা ব্যবহার করে নিজের পেট ফোলানো যায়। আপনারা যদি দেখেন, এ নাহিদ থেকে সারজিস থেকে শুরু করে তাদের দুইটা ছবি আপনারা নেন। একটা ছবি হলো 5 অগাস্টের আগে 2024 সালের, আর আজকের একটা ছবি নেন। ছবি নিলে দেখবেন এগুলা সব, মনে করেন যে এই একটা বছর তো তাদের শ্রম অনেক বেশি হওয়ার কথা, একটা নতুন সিস্টেম তারা চালু করতে চাচ্ছে, দেশটাকে একটা নতুন ধারায় নিয়ে যেতে চাচ্ছে। তাহলে তারা রাত দিন ভরে কাজ করার কথা, তাদের পেট শুকিয়ে যাওয়ার কথা, শরীরের মাংস 3 কেজি কমে যাওয়ার কথা। আমি গ্যারান্টি দিয়ে বলছি, প্রত্যেকের শরীরের ওজন 5 কেজি, 6 কেজি, 7 কেজি, 8 কেজি, 10 কেজি করে বেড়ে গেছে। তার মানেটা আপনারা বুঝতে পারছেন। কোরআনে হাদিসে আছে, যারা সুদী হয়, গোশখোর হয়, তাদের পেট বেড়ে যায়। তাদের অবস্থাটা কিন্তু তাই হয়েছে। দ্বিতীয় যে কথাটি আসলে বলতে চেয়েছি আজকে, সে বিষয়টি হচ্ছে, বিএনপি আজকে একটি সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলন না, বিএনপি একটি তার সর্বোচ্চ যে কমিটি, যেটাকে বলে স্থায়ী কমিটি, স্থায়ী কমিটির মিটিংয়ে একটি কথা জোর দিয়ে বলেছে। সেই কথাটি কি? যে আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে ব্যান করা হোক সেটা চাই না, সমর্থন করি না। এই যে ঠেলাটা, কদিন আগে না আওয়ামী লীগকে কর্মকাণ্ড নিষিদ্ধ করলো, ফখরুল সাহেব কি বললেন? আমি আজকে জীবনে সবচেয়ে বেশি খুশি, মানে যখন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করছে উনি খুশি, আর আজকে উনি খুশি না। এর কারণটা কি একটু ব্যাখ্যা করব আপনাদেরকে। তারপর আমাদের সেনাপ্রধান প্রেসিডেন্টের কাছে গেলেন। প্রথমে গেলেন কার কাছে? চিফ জাস্টিসের কাছে। চিফ জাস্টিসের কাছ থেকে এসে গেলেন কার কাছে? ডক্টর ইউনূসের কাছে। ইউনূসের কাছ থেকে এসে গেলেন কার কাছে? বাংলাদেশের সত্যিকারের বৈধ প্রেসিডেন্টের কাছে। এই 3জন মানুষের কাছে যখন তিনি দেখা করলেন, তখন নানান পত্রিকায়, নানান নিউজে, নানান অনলাইন পোর্টালে, ইউটিউবে নানান গুঞ্জন ডালপালা মেলছে। আসলে এইসব গুঞ্জনের মধ্যে সত্যিটা খুঁজে বের করা সবসময় কঠিন হয়ে দাঁড়ায়। মূল কথাটা হচ্ছে, সেনাপ্রধানকে ভারতীয় অথরিটি একটি দায়িত্ব দিয়েছেন যে আপনি তো একটা সার্বভৌম রাষ্ট্রের সেনাপ্রধান, এখন দেশে যে চিফ জাস্টিস আছে উনাকেও অবৈধভাবে তারা নিয়োগ দিছে, সুতরাং তাদের সরকার যেহেতু অবৈধ, তাদের নিয়োগটিও অবৈধ। ডক্টর ইউনূস একটি অবৈধ সরকারের প্রধান, যেই সরকারটি কনস্টিটিউশনাল কোনো গ্যারান্টি নেই। পৃথিবীর যে কোনো দেশ এই সরকারের সাথে যেই সব চুক্তি করবে, কর্মকাণ্ড করবে, সেগুলা বাতিল বলিয়া গণ্য হইবে। একমাত্র প্রতিষ্ঠান প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্টই বাংলাদেশের বৈধ আইন অনুসারে সুষ্ঠুভাবে নির্বাচিত একজন প্রেসিডেন্ট। তাই তারা আমেরিকার সাথে যখন ভারতের একটা কনফ্রন্টেশন যায়, ভারত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 5টি ফোন কল রিফিউজ করেছেন। তার মানে বলেছেন যে তোমাদেরকে না হইলেও আমরা চলবো, আমরা দেখব দক্ষিণ পূর্ব এশিয়াতে তুমি কি করে ঢুকো। তুমি বাংলাদেশ দিয়ে ঢুকতে চাচ্ছ তো? চায়না, ইন্ডিয়া এবং রাশিয়া এক হয়ে গেছে এক্ষেত্রে, যে দক্ষিণ পূর্ব এশিয়াতে এই আমেরিকাকে ঢুকতে দিব না। আর আমেরিকার দালাল যে ইউনূস, এই ইউনূসকে এই খবরটি পৌঁছে দেওয়ার জন্যই এই প্রধান সেনাপতি গিয়েছেন। প্রধান সেনাপতি গতবারে বক্তৃতায় কি বলেছিলেন? যে দেশের সার্বভৌমত্ব, আমি আপনাদেরকে সতর্ক করছি, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হবে। বলেনি দেশে এনার্কি হবে, বিশৃঙ্খলা হবে, বলেছে সার্বভৌমত্ব চলে যাবে। সার্বভৌমত্ব কখন যায় আপনারা বুঝতে পারছেন? ভারতে বলে দিয়েছে, ভারতের অথরিটি বলে দিয়েছে যে আমেরিকার সাথে দহরম মহরম করে আপনারা বঙ্গোপসাগর দেওয়া, কক্সবাজারে দেওয়া এবং ওই যে
মিয়ানমারের সাথে একটি করিডোর দেওয়া, এইসব সব কিছু থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে, এক। দ্বিতীয়ত, যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, তা না হলে বাংলাদেশে যে মৌলবাদ, যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এটা দক্ষিণ পূর্ব এশিয়াকে অশান্ত করবে। তিন হচ্ছে আমেরিকার তাবেদার, যেই সব আমেরিকার টাকা খেয়ে জামাত, এনসিপি এবং ডক্টর ইউনূস গং যে আকাম কুকাম বাংলাদেশে চালাচ্ছে, মানুষকে যেভাবে হত্যা, নির্যাতন, দর্শন করছে, এতে করে এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, অংশগ্রহণমূলক এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে। এই ইস্যুগুলি ভারতের উচ্চ পর্যায় থেকে আমাদের সেনাপ্রধানকে বলে দেওয়া হয়েছে, তিনি সেটি কনভে করেছেন। কনভে করে যেই সব জায়গাগুলো কনস্টিটিউশন পজিশন, তাদের কাছে গিয়ে খবরটি বলেছেন। এখন এই খবর পাওয়ার পর এই খবরটি আবার বিএনপির কাছেও ডিপ্লোম্যাটিকভাবে কনভে করা হয়েছে। বিএনপিকে বলা হয়েছে যে আপনারা যদি আওয়ামী লীগকে ব্যান, জাতীয় পার্টিকে ব্যান, 14 দলকে ব্যান, এই মবের দাবিকে সমর্থন করে যদি কোনোভাবে এই ম্যানিপুলেটেড ক্ষমতায় আসার চেষ্টা করেন, তাহলে আপনাদের আয়ু হবে কচু পাতার পানির মতো, ক্ষমতায় যেতে পারবেন, ক্ষমতার স্বাদ আপনারা পাবেন না। এই কথা শোনার পর বিএনপিরও একটু পায়ের নিচের মাটিটা কেঁপে উঠছে। কি বলে, ভারতের মতো শক্তিশালী রাষ্ট্র, যাদের সাথে এখন চীন জয়েন করেছে, যাদের সাথে রাশিয়া জয়েন করেছে, আজকে যদি ভারতের কথা মতো যদি স্টেটমেন্ট আমরা না দেই, ভারতের কথাকে যদি অগ্রাহ্য করি, তাহলে আমাদের ভাগ্যে কি আছে নোবডি নোজ। তাড়াতাড়ি এই বিএনপি তাদের প্রেসিডিয়াম কমিটি, যেটাকে বলে স্থায়ী কমিটি, সেই কমিটি মিটিং করলো। মিটিং করলে ঘোষণা দিল যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। এবং সাথে সাথে আরো একটি কথা বলেছেন যে আমরা পিআর পদ্ধতিতে যে ভোট, সেই ভোট নিয়ে আমরা নির্বাচন হতে দেব না, অর্থাৎ আমরা সেই পক্ষে নেই। তাহলে এখন ব্যাপারটা বোঝেন, এনসিপিও এখন কিন্তু সুর নরম করেছে। এনসিপিও দেখতেছে দুনিয়ার আবহাওয়া ঘুরে গেছে, এখন বিএনপির সাথে লেজ গুটিয়ে আস্তে আস্তে বিএনপির থেকে কয়টি আসন নিতে পারে সেই চিন্তায় মশগুল। তার মানেটা কি বুঝলেন? বাংলাদেশের সেনাপ্রধান সবার কাছে একটি সুস্পষ্ট মেসেজ দিয়ে দিলেন যে এই দানাই পানাই করে 1 বছর তো কাটিয়ে দিলেন, সময় আর বেশি হাতে নেই। যদি সময় আর বেশি নিতে চান, তাহলে অবস্থা খুবই খারাপ হবে। তার মানে ভারতের যে অবস্থান ভৌগোলিকভাবে, আপনারা একটা জিনিস বোঝেন, আমেরিকার মতো একটা রাষ্ট্রকে ভারত তো আজ করে চলে না। তারা বলছে, রাজনাথ সিং এর বক্তৃতা আপনারা শুনেছেন, তিনি বলেছেন যে কোনো বন্ধুই চিরকাল বন্ধু আর কোনো শত্রুই চিরকাল শত্রু নয়। অর্থাৎ রাষ্ট্রের সাথে যে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক, সেই সম্পর্ক যেই কোনো সময় পরিবর্তন হতে পারে। বাংলাদেশ বন্ধুপ্রতিম রাষ্ট্রের টপ লেভেলে ছিল, আর এখনো বাংলাদেশ শত্রু রাষ্ট্রের 5 নম্বর তালিকায় ভারতের। তার মানে এটা আপনি বুঝছেন, অতি অল্প সময়ে ডক্টর ইউনূস, তাকে যারা নিয়োগ করেছে তারা, এবং রাজাকাররা, জামাতেরা, আলবদরেরা পাকিস্তান থেকে প্রতি সপ্তাহে মন্ত্রী নিয়ে আসতেছে। মনে হয় যেন পাকিস্তানের সোনার খনি আছে, এই সোনার খনি দিয়ে বাংলাদেশ 2 তালা করে ফেলবে, 3 তালা করে ফেলবে, নাকি 7 তালাও করে ফেলে। এইরকম অবস্থায় ইন্ডিয়া দেখলো যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে তো একটা দোজক বানায় ফেলতেছে, অর্থাৎ একটা মৌলবাদের ঘাঁটি বানাচ্ছে। মোল্লারা যেখানে সেখানে যায় বিনা উজুতা আজান দেওয়া শুরু করছে। এটাকে বন্ধ করতে হবে। এই বন্ধ করার জন্যই ভারত কিন্তু সোচ্চার হয়েছে। ভারতের যে সোচ্চার, এটা আপনারা বুঝবেন ওই সেনাবাহিনীর দৌড়টা যদি একটু দেখেন। সেনাবাহিনী কিন্তু এমন দৌড় দৌড়িয়েছে, একবার চিফ জাস্টিস, একবার প্রধান উপদেষ্টা, আরেকবার প্রেসিডেন্ট, আর বড় কোনো জায়গা নাই দেখে তারা যেতে পারেননি। এর বাইরেও বিএনপির সাথে, এনসিপির সাথে, জামাতের সাথে তাদের ফোনে বা বিভিন্ন মাধ্যমে আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পর যেই অনুসিদ্ধান্ত হলো, সেটি হলো অতি শীঘ্রই জামাত আসুক বা না আসুক ডাজেন্ট ম্যাটার, নির্বাচন করে ফেলতে হবে, এবং এক্সিস্টিং পদ্ধতিতেই বাংলাদেশের সংবিধানের অধীনেই নির্বাচনটি হতে হবে। তাহলে বোঝেন, এখন জামাত বলছে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না, কি না হলে পিআর পদ্ধতি না হলে। কেন বলছে দেখেন, কিছুদিন আগে একটি জরিপ হয়েছে। জরিপটি কারা করেছে? ব্র্যাক করেছে।
এই ব্র্যাকের জরিপে যে জিনিসটি এসছে সেটি হলো যে বাংলাদেশে এনসিপি, বিএনপি এবং জামাত এবং তাদের যে দোসর দলগুলো আছে, ইসলামিক দলগুলো আছে, তাদের পক্ষে বাংলাদেশের 100 জন ভোটারের মধ্যে মাত্র 32 জন ভোটার। আর বাকি 68 জন ভোটার বিএনপিও চায় না, জামাতও চায় না, এনসিপিও চায় না, পাকা মার্কাও চায় না, মৌলবাদী অন্যান্য যে জঙ্গি দল আছে তাদেরকেও চায় না। তাহলে কাকে চায়? আওয়ামী লীগকে চায়। তার মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বাংলাদেশের 68% মানুষ বর্তমান ব্যবস্থা, বর্তমান আইন, বিচার, শাসন এবং সরকারের বিপক্ষে। এই সরকারটি কার? জাতীয় বিএনপির। এই সরকারটি কার? জামাতের, এনসিপির এবং ওই সরমনাইয়ের। তো এই সরকারের যে অবস্থান আজকে, এই অবস্থানের উপরে ভিত্তি করে যে জরিপটি হয়েছে, বাংলাদেশের মানুষ ক্লিয়ার জবাব দিয়েছে যে আমরা এই সরকার, এই জামাত, এই বিএনপি, এই এনসিপি কে চাই না। আমাদের দেশকে যারা ভালো চালিয়েছে এবং ভালো চালাতে পারবে, যারা এই দেশকে উন্নত করতে পারবে, মানুষের জীবন বদলাতে পারবে, সমাজ বদলাতে পারবে, মাথাপিছু আয় বৃদ্ধি করতে পারবে, শিক্ষা ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে পারবে, বিদ্যুতের আলো ঘরে ঘরে দিতে পারবে, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, হেলথ বাড়াতে পারবে, আমরা তাদেরকে চাই। গত 15 বছর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা গরিব রাষ্ট্রকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে, পাকিস্তানের চাইতে 2.5 গুণ বেশি ধনী হচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কার চাইতে 3 গুণ ধনী হচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটান, আফগানিস্তান, মায়ানমার, এদের কথা আর বললাম না। তাইলে আপনি হিসেব করে দেখেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিকে অশান্ত করার জন্য ডক্টর ইউনূস নিয়োগ করেছিলেন পিয়ার পাম, ওই আমেরিকা থেকে লবিস্ট নিয়োগ করেছিল। আপনারা জানেন আবু বক্কর মোল্লা নামে জামাতের ইউরোপীয় মুখপাত্র নামে একজন ব্যারিস্টার আছে, যার সাথে আমারও ব্যক্তিগত সখ্যতা আছে, পরিচয় আছে, এবং অসংখ্য টেলিভিশন শোতে, অন্তত 50টি টেলিভিশন শোতে তার সাথে আমি কথা বলেছি। তিনি সাম্প্রতিক একটি শোতে বললেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানে এই ক্ষমতা থেকে নামানোর জন্য, বাংলাদেশের ক্ষমতাটাকে কুক্ষিগত করার জন্য আমেরিকার যে ফার্মটি ডক্টর ইউনূস নিজের টাকা দিয়ে নিয়োগ করছিল, ঠিক একই ফার্মকে জামাতও টাকা দিয়ে নিয়োগ করেছিল। আমি ভিডিওটি আজকে দেখলাম। তার মানে ডক্টর ইউনূস এই গ্রামীণ ব্যাংকের টাকা এখান থেকে ওখান থেকে এইভাবে ওইভাবে মানে 40টা 50টা কোম্পানি ঘুরাইয়া যেভাবে বাইর করে নেয়, ওটা নিয়ে আমেরিকাকে পিয়ার ফার্মকে দিয়েছে। ওই পিয়ার ফার্ম জামাত নিয়োগ করেছে, অর্থাৎ জামাতের পিয়ার ফার্ম আর ডক্টর ইউনূসের পিয়ার ফার্ম সেম কোম্পানি। তাহলে এখন তো বুঝছেন, কথায় বলে না সরে সরে খালতো ভাই, এই খালতো ভাইদের কাজ কারবারে আজকে বাংলাদেশ দর্শিত, বুলণ্ঠিত, বাংলাদেশকে আজকে আফগানিস্তান, সোমালিয়া এইরকম অবস্থায় নিয়ে গেছে। এই বাংলাদেশে বিবিসি গতকাল একটা রিপোর্ট করেছে, মহিলা বলছে যে নিজের মেয়ের জামাই এবং ছেলে মেয়ে নিয়ে থাকে, অনেকেরই গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়াতে কাজ নাই। এখন আগে যে টাকাটা রুজি করতো 1000, এখন সেটা হয়ে গেছে 500। এটা দিয়ে এখন ডাল ভাত খায়, মাছও কিনতে পারে না, মাংস তো চোখেই দেখে না। তার মানে মানুষের লাইফের কোয়ালিটি অলরেডি ডিটেরিয়েটেড ইন বাংলাদেশ। তার মানেটা কি দাঁড়াচ্ছে? যে বাংলাদেশ আসলেই একটা অন্ধকার গলির দিকে চলে যাচ্ছে। ভারত এখন যে উদ্যোগ নিয়েছে, ভারতের কথা হচ্ছে বাংলাদেশের মানুষের শাসন করবে, এটাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশ আইনের ভিত্তিতে শাসিত হতে হবে। বাংলাদেশে মৌলবাদী আসতে পারবে না, জঙ্গি আসতে পারবে না, অনির্বাচিত সরকার আসতে পারবে না। যারা দেশের স্বার্থকে, ভারতের পেটের ভিতরের বাংলাদেশের স্বার্থকে আমেরিকার কাছে বিক্রি করে বাংলাদেশের বন্দর দিয়া দিবে, বাংলাদেশে সিপোর্ট করতে দিবে এবং বাংলাদেশের করিডোর দিয়া বার্মাকে দ্বিখণ্ডিত করবে, এইরকম অবস্থা যদি হতে যায়, তাহলে ভারত বলেছে তারা আর বরদাস্ত করবে না এবং তারা যেই কোনো সময়ে ব্যবস্থা নিতে পারে। ভারত যদি ব্যবস্থা নেয়, কি ব্যবস্থা নিতে পারে সেটা আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু আমরা দেশপ্রেমিক মানুষ, আমরা চাই না পৃথিবীর কোনো রাষ্ট্র, সেটি ভারত হোক, পাকিস্তান হোক আর আমেরিকা হোক, বাংলাদেশে কোনো হস্তক্ষেপ করুক, আমরা এটি চাই না। বাট আজকের যে অবস্থা হয়েছে, আফগানিস্তানে এসে প্রথমে রাশিয়া, পরে আমেরিকা, পরে ব্রিটেন যেভাবে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে, সিরিয়াতে যেভাবে পুরো পৃথিবী যুদ্ধ করেছে জঙ্গিদের বিরুদ্ধে, লিবিয়াতে যেভাবে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে পুরো পৃথিবী, এসে ইরানে যেভাবে জঙ্গি বলে তাদেরকে আক্রমণ করা হয়েছে,
এইরকমভাবে বাংলাদেশও আক্রান্ত হোক, আমরা সেটা চাই না। তাই আজকের অনুরোধ থাকবে নতুন প্রজন্মের প্রতি, তোমরা যারা শিক্ষিত ছেলে, যারা নতুন করে রাজনীতিতে এসছো বা রাজনীতিতে আসতে চাও, এই দেশকে ভালোবাসতে হবে, এই দেশের স্বার্থকে দেখতে হবে, জঙ্গিবাদ রুখে দিতে হবে, এবং ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে সম্পর্ক নষ্ট করে আমরা যে দেশকে উন্নত করতে পারবো না, সে জিনিসটা মাথায় রাখতে হবে। মনে রাখবেন, বিএনপির কাছে মেসেজ গেছে এবং যেই যে জায়গায় মেসেজ যাওয়া দরকার সেই সব জায়গায় মেসেজ চলে গেছে। অ্যাকশন শুরু হবে, অপেক্ষা করুন। শেখ হাসিনা তার প্রথম 3টা জায়গায় এসে প্রত্যেকেই প্রথম ক্লেম করছেন। যাই হোক, সাক্ষাৎকার দিয়েছেন বিদেশি সংবাদ মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটাই শুনি আজকে কথা বলতে চাই। তার এই সাক্ষাৎকারের নানা দিক নিয়ে আমি ডিটেইলড ভিডিও করব। তার এই সাক্ষাৎকার একটা ইঙ্গিত আছে সম্ভবত একটা নতুন ধরনের বা সো কল রিফাইন্ড আওয়ামী লীগ আসতে পারে, এবং সেটা নির্বাচনের আগেই কিনা সেই আলাপটা আমরা করতে চাই। ইন্টারভিউ নিয়ে দুটো কথা একটু বলে রাখা দরকার। দুদিন আগেই যখন খালেদ মহিউদ্দিনের একটা বক্তব্যকে ঘিরে তুমুল বাকবিতণ্ডা চলছিল যে তিনি শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চান, তখনও বলেছিলাম যদি বিদেশি কেউ নেয়, ইনফ্যাক্ট ভিডিও ইন্টারভিউ হয়নি, এটা লিখিত ইন্টারভিউ হয়েছে, আমি প্রায় বলি কথাটা, শেখ হাসিনা ভিডিওতে আসবেন না, কোনোভাবেই আসবেন না। তার এখন চেহারার যে পরাজিত, বিধ্বস্ত, মৃত চেহারা, সেটা নিয়ে তিনি জনগণের সামনে আসবেন না। তিনি একটা রিটেন ইন্টারভিউ দিয়েছেন। তো আমি বলেছিলাম তার ইন্টারভিউ যদি নেওয়া হয় সেটা আমি নিশ্চয়ই দেখব, সেটা নিয়ে কথা বলবো। কথা বলছেন অনেকেও, এবং বলা দরকার। এবং আমি প্রায় বলছি যে শেখ হাসিনা কে কথা বলতে দেয়া, তার কথা শোনা, এটা নর্মালাইজেশনের ব্যাপার না। তার কর্মকাণ্ড ভবিষ্যতে কি করতে চান না চান, অন্তত কিভাবে প্রিটেন্ড করতে চান, উনি তো সত্য কথা বলেন না, তিনি নিজকে কিভাবে উপস্থাপন করতে চান, এগুলোর ভবিষ্যৎ রাজনৈতিক ইম্প্যাক্ট আছে। বাংলাদেশে এখনও আওয়ামী লীগের, এটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু এখনও আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার্স আছে যাদের ভোট আমি মনে করি যে আমাদের চেয়ে অনেক বেশি। তারা যদি মাঠে থাকতো তারা দ্বিতীয় প্রধান দল এখনও হতো, যদিও নির্বাচনে তেমন কিছু করার সুযোগ ছিল না। যাই হোক, শেখ হাসিনার বক্তব্যের ওই অংশটুকু নিয়ে একটু আলোচনা করি। তিনি কি বলেছেন? তিনি একটা ইন্টারভিউতে বলছেন, আমি টিভিএস থেকে পড়ছি, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আওয়ামী লীগ দেশের ভবিষ্যৎ ভূমিকা পালনে ফিরে আসবে, সেটা সরকারে হোক আর বিরোধী দলে হোক, আর তার পরিবারের এর নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, এটা আমি বা আমার পরিবারের ব্যাপার নয়, বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে। কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। শেখ হাসিনার পরিবারের ব্যাপার না এটা, তার পরিবারের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই, প্রেসাইজলি, ক্লিয়ারলি বলেছেন। ইনফ্যাক্ট এতদিন পর্যন্ত আমাদের মনে হয়েছে তার কর্মকাণ্ড দেখে, যখন তিনি রিপিটেডলি কথা বলছেন, তাতে মনে হতে পারে যে তিনি নেতৃত্বটা হাতে ধরে রাখার জন্য তার অবর্তমানে বাংলাদেশে যারা আছেন তাদেরকে দিয়ে কোনো ফর্মে একটা আওয়ামী লীগ তৈরির চেষ্টা হয় কিনা সেটা রুখে দেওয়ার জন্যই তিনি ক্রমাগত কথা বলে গেছেন, তার নেতাকর্মীকে অ্যাড্রেস করেছেন, উস্কে দেওয়ার চেষ্টা করেছেন, তথাকথিত কর্মসূচি পালন করতে তিনি আহ্বান জানিয়েছেন। যদি আমরা দেখেছি এত নাকি তারা বিরোধীদের গেলে বিরাট বিরাট কেপেবল দল, আমরা দেখছি তাদের আসলে অবস্থা কি। যাই হোক, এই বক্তব্যের মাধ্যমে তিনি একটা আন্তর্জাতিকভাবে ইঙ্গিত দিলেন, যে ইঙ্গিতটা আমাদের কাছে এসে পৌঁছেছে। এইটার একটা প্রেক্ষাপট আছে, সবগুলো কনটেক্সট যদি আমরা একত্র করি, রিফাইন্ড আওয়ামী লীগের আলাপটা আমরা আনতে পারবো। মানে শেখ হাসিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, এটা আসলে গ্লোবালি চাওয়া হয় নাই। ইউরোপ বিশেষ করে বা আমেরিকাও আওয়ামী লীগের নিষিদ্ধতার পক্ষে ছিল না। এই কারণে আমরা দেখব যে ডক্টর ইউনূস বারবার এই কথা বলেছেন যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না, কিন্তু পরে একটা এটাকে নাটক মনে হয় আমার কাছে, জনাব হামিদের বিদেশ যাওয়া, সেটাকে কেন্দ্র করে জনাব হাসনাত আবদুল্লাহ মাঠে নেমে আসা, তারপর আন্দোলন হওয়া, কিছু মানুষজন শাহবাগ ব্লক করা এবং আওয়ামী লীগের নিষিদ্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, আসলে আওয়ামী লীগের বিচার হবে এখন, কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তাই সে নির্বাচন করতে পারবে না। এই যে এক্সিকিউটিভ অর্ডারে, এই জিনিসটা নিয়েই তো আসলে খুবই সমস্যা আছে, এই সরকার সমস্যায় পড়তে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে হিউম্যান রাইটস ওয়াচ সহ আরও 4টা, মোট 5টা মানবাধিকার সংস্থা বাংলাদেশ নিয়ে অনেকগুলো কথা বলেছে। এর মধ্যে খুব ক্লিয়ারলি আওয়ামী লীগের উপর থেকে সরকারি যে নিষেধাজ্ঞাটা আছে এটা তুলে নেওয়ার কথা বলা হয়েছে, এবং তারা রেফার করেছে, এটা আমিও তাদের রিপোর্ট দেওয়ার পর খুবই সারপ্রাইজিংলি দেখেছি, সেটা হলো জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্ট জুলাই অগাস্ট নিয়ে করা হয়েছে, সেখানে এটা একটু যোগ করে রাখা ভালো যে শেখ হাসিনাকে ভয়ঙ্কর রকমভাবে তারা অ্যাকিউজ করেছে, আক্রমণ করেছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট আমাদের জন্য। কিন্তু সেইখানেও শেখ হাসিনা
মানে আওয়ামী লীগকে তারা নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে নিষেধ করেছে। তারা বলেছে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে তারা নন। এখন দল নিষিদ্ধ করা নিয়ে আমাদেরও একটা যুক্তির বিরুদ্ধে প্রধান উপদেষ্টা বা সরকার দাঁড়িয়েছে। সেটা হচ্ছে আমরা কখনোই বলিনি, কখনোই চাইনি কারো জন্যই যে এটা এক্সিকিউটিভ অর্ডারে দল নিষিদ্ধ। কিন্তু সরকার যে সমস্যাটা করেছে, বিচার তো একটু দীর্ঘমেয়াদী প্রসেস আছে। সো সেই বিচার যদি দীর্ঘমেয়াদী প্রসেস হয়, তাত্ত্বিকভাবে এটা আমাদের এই নির্বাচনের পরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও আইসিটি খুবই গড়িমসি করছে, আইসিটির মামলা মানে আমরা তো পাবলিকলি দেখিনি, আমি শুনেছি যে তারা একটা মামলা করেছেন, কিন্তু পাবলিকলি দেখিনি বা এটার অগ্রগতি তেমন না যেটা ফেব্রুয়ারির আগে সুরাহা হবে। সো এটাকে যদি পরে চলে যায়, তখন সরকার এক্সিকিউটিভ অর্ডারে কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। এখন ইভেন কর্মকাণ্ড নিষিদ্ধটা যদি সরকারি পক্ষ, রাষ্ট্রপক্ষ আদালতের কাছে চাইতো, তারা যদি করতো, তাও জিনিসটার মধ্যে একটা বিচারিক ঢং আসতো। কিন্তু এটা বিচারিক ঢং এখন আর নেই, এটা এক্সিকিউটিভ অর্ডার পিওরলি। সো পিওরলি একটা এক্সিকিউটিভ অর্ডার সরকার চাইলে যে কোনো মুহূর্তে উইথড্র করতে পারে। সুতরাং আমি মনে করি এখন আওয়ামী লীগের নেতৃত্বের ব্যাপারে শেখ হাসিনা যেহেতু মাথা ব্যথা নেই, এই পরিবারের কেউ যদি একটা ইন্টারিম সময়ের জন্য অন্য কারো হাতে নেতৃত্ব দিয়ে একটা আওয়ামী লীগ আসতে দিতে চায় এবং এটা একটা প্রক্রিয়া যদি চলে, এটার জন্য আন্তর্জাতিক চাপ, এটার পক্ষে আন্তর্জাতিক সমর্থন এবং সরকারের উপরে আন্তর্জাতিক চাপ বাড়ার সম্ভাবনা আছে। আমাদের মনে রাখতে হবে আমরা ভারতকে যেন আন্ডার এস্টিমেট না করি। যে শেখ হাসিনা তিনটা গুরুত্বপূর্ণ, রয়টার্স, এএফপি এবং ইন্ডিপেন্ডেন্ট, এই তিনটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মাধ্যমে তার ইন্টারভিউ দিতে পেরেছেন রিটেন ফর্মেই। তাকে সমস্ত প্রশ্ন করা হয়েছিল, তিনি সেগুলো জবাব দিয়েছেন। এগুলো নিয়ে নানা আলোচনা আছে, যেটা নিয়ে ডিটেল ভিডিও করবো, সেখানে কথা বলবো যে এগুলো পিআর ফার্মটা দিয়ে হয়েছে কিনা। ইটস এ ডিফারেন্ট ডিবেট, বাট শি ওনস দ্যাট, এটা তার ইন্টারভিউ, তো সেটা করছে। সুতরাং ভারতের সফট পাওয়ারের কথা বলছি, ভারতের সফট পাওয়ার খুবই খুবই শক্তিশালী, তাদের তুলনায় আমরা কিছুই না। সুতরাং আমাদের এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে যে এই ধরনের একটা প্রচেষ্টা শুরু হতে পারে। সেই প্রচেষ্টা যদি শুরু হয়, আমাদের অবস্থান কি হবে সেটা নিয়েও আলাপ করা দরকার আছে। আমরা যদি চাই যে একটা দল তার কর্মকাণ্ড নিষিদ্ধ হোক, তার দলটি পুরোপুরি নিষিদ্ধ হোক, এটা বিচারিক প্রক্রিয়ায় হবে, তাহলে তার সাথে সরকারের এক্সিকিউটিভ অর্ডারে বন্ধ করার তো নিশ্চয়ই কনফ্লিক্ট আছে। গণতন্ত্র মানে, আমরা বিচার ব্যবস্থা মানে কখনো কখনো এমন কিছু ঘটবে যেটা আমরা পছন্দ করব না, কিন্তু আমরা যে অবস্থান গ্রহণ করেছি, যে বেসিক প্রিন্সিপালস আমরা ফলো করেছি, করতে চাই, যেটাকে সমর্থন করে সেটাকেই আসলে সমর্থন করা উচিত। তো একটা বড় প্রশ্নের সামনে আমরা আসলে আসতে যাচ্ছি, এই প্রশ্ন আমরা কিভাবে ডিল করব সেই জিনিস নিয়ে আলাপ আলোচনা হওয়া দরকার। যদিও ইলেকশন ইটসেলফ নিয়ে এখন একটা বড় ধরনের কেওস লাগিয়ে দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় ঐক্যমত্য কমিশনকে শেষ পর্যায়ে এসে এই জাতির শত্রুর মতো আচরণের জন্য দায় নেওয়ার মতো অবস্থা তৈরি করেছে, তাদের সেটা দায় নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আগামী নির্বাচনের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরাট পরিকল্পনা, যে পরিকল্পনা বাস্তবায়ন হতে শুরু করেছে, এবং আওয়ামী লীগের যে এই আন্তর্জাতিক পরিকল্পনা, ভারত সরাসরি আওয়ামী লীগকে তাদের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করছে, ডক্টর ইউনূসকে চাপ দিয়ে একটা অঘটন ঘটাতে চাচ্ছে। এই জায়গাটা ডক্টর ইউনূস সরকার টের পেয়েছে, জামাত ইসলামী টের পেয়েছে, তারা নড়ে চড়ে বসেছে, যার অর্থ আওয়ামী লীগের এই পরিকল্পনা কিছুতেই সফল হবে না। দর্শক, এটাকে অনলি আওয়ামী লীগের পরিকল্পনা হিসেবে বলাটা ভুল, ভারতেরও পরিকল্পনা, অথবা ভারতের পরিকল্পনা ওইটি আওয়ামী লীগের মাধ্যমে সামনে আনা হচ্ছে, দুইটার একটা। দর্শক, আপনারা জানেন আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ কয়েকটা স্বনামধন্য আন্তর্জাতিক পত্রিকায় শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এই সাক্ষাৎকারটা এমন সময় প্রকাশিত হয়েছে যখন বাংলাদেশে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার প্রায় চূড়ান্ত বন্দোবস্ত হচ্ছে, যখন শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসছে। অতএব এই সাক্ষাৎকার এটা কোইন্সিডেন্স না যে হঠাৎ করে এখন সাক্ষাৎকার নেওয়া হয়েছে না, এতদিন কেন নেওয়া হয়নি। শেখ হাসিনার রায় এবং আগামী নির্বাচন কেন্দ্রিক এই সাক্ষাৎকার একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে সাক্ষাৎকার। মানে আন্তর্জাতিক ষড়যন্ত্ররা সবকিছু ডিল করছে ভারত। সহজ হিসাব দেখেন, শেখ হাসিনা দিল্লিতে আছেন, হ্যাঁ, খালেদ মহিউদ্দিন যেটা বলেছে এটা ঠিক, যে বাংলাদেশি না, বাংলাদেশি হিসাবে, নাগরিক হিসাবে মৌলিক দেশের প্রতি দেশপ্রেম থাকতে হবে, আর আন্তর্জাতিক সাংবাদিক যা ইচ্ছা তা করতে পারে, সেটা ম্যাটার করে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চাইবে, এটা ঠিক। ওসামা বিন লাদেনের সাক্ষাৎকারও তো অনেকে নিতে চেয়েছে, এটা তো সমস্যা না। এখন শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য অনেকেই হয়তো বা ঘুরেছে সেই 2024 সালের 5 আগস্ট থেকেই, কিন্তু কেউ পারেনি। কেন পারেনি? ভারত তাকে সুযোগ দেয়নি। ভারত শেখ হাসিনাকে যেভাবে চালাচ্ছে সেভাবে চলছে। ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা।
কিন্তু এখন হঠাৎ করে শেখ হাসিনাকে সাক্ষাৎকারের সুযোগ করে দেওয়া হয়েছে। এর অর্থ ভারত অনুমতি দিয়েছে বলে সাক্ষাৎকার দিতে পেরেছে। মানে এই সাক্ষাৎকার কোইন্সিডেন্স না, ভারত পরিকল্পিতভাবে সাক্ষাৎকারের সুযোগ করে দিয়েছে। কয়েকটা দিক, একটা হচ্ছে যে শেখ হাসিনাকে সাক্ষাৎকারের সুযোগ করে দিয়েছে ভারত, আর এই সব আন্তর্জাতিক মিডিয়ায় ভারতীয় বংশোদ্ভূত রয়েছে, মোদির চেলা চামচা রয়েছে। মোদি তাদেরকে বলে দিলে তারা এমনিতেই দৌড়ে আসবে, আর তারা মোদির চেলা চামচা না হলেও অনুমতি দিয়েছে, অনুমতি দিলে যে কেউ সাক্ষাৎকার নিতে চাইবে, এটাই। তবে বাংলাদেশিদের জন্য এটা জায়েজ নয়, এটা আলাদা আলোচনা করব। তো দর্শক, এর মধ্য দিয়ে সাক্ষাৎকারের যে কন্টেন্ট গুলো, যে কথাগুলো, এগুলো হচ্ছে সব দুর্বিসন্ধি এবং ধান্দাবাজি। আওয়ামী লীগ যা বলে তা করে না, যা করে তা বলে না, এটা মনে রাখবেন। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অঘটন ঘটাতে চায়। তারা চায়, এই সাক্ষাৎকার দিয়ে প্রমাণ করছে যে একটা নাড়াচাড়া এবং বিদেশি চাপ, কূটনৈতিক চাপ, ভারত চাপ দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে, ইউনুসকে চাপ প্রয়োগ করে। এই চেষ্টা তো ভারত অনেক আগে থেকেই করে আসছে। এই যে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গুজব, অভিযোগ, কি কত উদ্ভট গুজব আপনারা দেখেছেন ভারতীয় মিডিয়া, এগুলোর মধ্য দিয়ে ইউনুসকে চাপ দিয়ে আওয়ামী লীগকে সহ আগামী নির্বাচন আয়োজন করতে চায়। এটা হচ্ছে আওয়ামী লীগের এবং ভারতের ধান্দা। ইউনুস যেন অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগের সহ নির্বাচনের চিন্তা করে। এই যে শেখ হাসিনা এই সাক্ষাৎকারে যেটা বলেছেন, যারা তার এবং তার পরিবারের রাজনীতিতে আসাটা জরুরি না, যার সরল অর্থ বা অনেকে ব্যাখ্যা করেছে শেখ হাসিনা কিংবা তার পরিবারের কেউ আওয়ামী লীগের নেতৃত্বে আসবে না। তাহলে ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট, ওয়াকারের যে প্রজেক্ট, ওই প্রজেক্ট ভারত, হাসিনা, ওয়াকার এবং রিফাইন্ড আওয়ামী লীগের পক্ষে যারা, সবার সুর কিন্তু এক। কি সুর? ঠিক আছে, শেখ হাসিনাকে নিয়ে তো যত আপত্তি, আর যারা পালাতক বা এরা বাদ, রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। তাহলে শেখ হাসিনার সাক্ষাৎকারের মূল কন্টেন্ট হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয়া। এই জন্য তিনি ঘোষণা দিয়েছেন যে তার বা তার পরিবারের কারো নির্বাচনে রাজনীতিতে আসা জরুরি না, আপনারা আওয়ামী লীগকে গ্রহণ করেন। এটা নির্বাচন কেন্দ্রিক আওয়ামী লীগ রিলেটেড যে ধান্দা, এই সাক্ষাৎকার ক্লিয়ার। এখন ওই যে শেখ হাসিনা যা বলে তা করে না, একটা কথা বলেছি না, এর অর্থ কি? ডিফ্যাক্টো লিডার থাকবে শেখ হাসিনাই, কিন্তু খোলস থাকবে ভিন্ন। ভিতরে ভিতরে মূল লিডারশিপ শেখ হাসিনা বা শেখ পরিবার হাতেই থাকবে, খোলস থাকবে ভিন্ন। মানে শেখ হাসিনার সম্মতিতেই শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্য কাউকে আওয়ামী লীগের সভাপতি বানানো। তো শেখ হাসিনার সম্মতিতেই যদি করা হয়, ওটা তো শেখ হাসিনারই সুপ্রিমেসি থাকবে। সিদ্ধান্ত সব দিবে। যেমন ওই জামাতের একটা সময় ছিল যখন মামলার কারণে বা যে কারণে হোক, গোলাম আজম জামাতের আমিরের দায়িত্ব পালন করতে পারেনি, ভারপ্রাপ্ত আমির আরেকজনকে দিতে হয়েছে। কিন্তু আসলে মৌলিক সিদ্ধান্তগুলো সব গোলাম আজমই দিতেন, আমিরের যে দায়িত্বগুলো। ওরকম শেখ হাসিনাই থাকবে আওয়ামী লীগের আমির, কিন্তু উপরে উপরে রিফাইন্ড আওয়ামী লীগ নাম দিতে অন্য কাউকে দায়িত্ব দিবে। এটা হচ্ছে ধান্দা। তো দর্শক, দেখেন এখানে একটা বিষয় স্পষ্ট, যে ক্ষমা চাওয়ার প্রশ্নে আসে না, ক্ষমা চাইতে রাজি না। এটা হচ্ছে একটা হুমকি, যে ইউনুসকে ভয় দেখানো এবং আগামী নির্বাচন কেন্দ্রিক এই আওয়ামী লীগ ছাড়া সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, ভোটারদের বাইরে রাখা, মানে এগুলো নাশকতার হুমকি দিচ্ছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় নাশকতা করতে পারে। তারপরে সেই নাশকতাকে পুঁজি করে বলতে পারে যে আওয়ামী লীগ কিনেন, না হলে কিন্তু এর চাইতে বেশি কিছু করবে, বিভিন্ন জায়গায় হামলা টামলা করতে পারে। কিন্তু কোনো লাভ নেই, ইউনুস জোরাও পদক্ষেপ নিচ্ছেন। এবং এই চেষ্টা তো হাসিনা 5 আগস্টের পর থেকে করেই আসছে, ভারতও করে আসছে, কিন্তু পারছে, সামনেও পারবে না। আমার দেশ শিরোনাম করেছে, আপা ফিরছেন না, নেতৃত্বের বাইরে শেখ পরিবার। না, এটা উপরে উপরে নেতৃত্বের বাইরে শেখ পরিবার হতে পারে, কিন্তু ভিতরে ভিতরে ওই শেখ পরিবারই আওয়ামী লীগ পরিচালনা করবে। এই জন্য আওয়ামী লীগ যে নামে বাংলাদেশে আসুক, মাইরের উপর কোনো ঔষধ নেই, ধোলাই দিতে হবে। আওয়ামী লীগ বিরুদ্ধে ঐক্য হতে হবে। যেখানে আওয়ামী লীগ সেখানেই গণধোলাই, এর বাইরে কোনো কথা নেই। রিফাইন্ড আওয়ামী লীগ ডাবল গণধোলাই, এটা খেয়াল রাখবেন। এই রিফাইন্ড আওয়ামী লীগ দেখে যদি আপনি খুশিতে গদগদ হয়ে যান, না, আওয়ামী লীগের সামনে উপায় একটাই, একটা হচ্ছে ফাঁসির দড়িতে ঝুলা, আর যাদের বিরুদ্ধে মামলা নেই ক্লিন ইমেজের, তারা অন্য দলে যোগ দিবে। এর বাইরে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে কোশ্চিনকাল আসবে না। জুলাই সনদ যেহেতু বাস্তবায়ন হতে যাচ্ছে, জুলাই সনদ কি বুঝেন?
ওখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটা হচ্ছে জুলাই সনদের আরেকটা ব্যাখ্যা। কোনোদিন আওয়ামী লীগ আসবে না, আর জুলাই সনদ সংবিধানের ঊর্ধ্বে স্থান পাবে। অতএব আওয়ামী লীগের কোনো স্থান বাংলাদেশে কোনোদিন থাকবে না। শেখ হাসিনার লাশও বাংলাদেশে মানুষ আনতে দিবে না। ওইখানে দিল্লিতে পোড়ানো হয় না কবর দেওয়া হয়, ওইটা তারা যা ভালো মনে করে করবে। প্রতিষ্ঠিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন খেলা শুরু করেছে নয়াদিল্লি। ভারতে আশ্রিত বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী এবং বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছে। ওইটি ওই 13 নভেম্বর এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই সাক্ষাৎকারের বিষয়টা এসেছে, কিন্তু কোনো লাভ নেই। ওটা 13 তারিখ পর্যন্ত এরকম